সম্প্রতি সিটিজেন ভিজিল্যান্ট নামে একটা সিনেমা কিন্তু রিলিজ করা হয়েছে, যেই সিনেমাটাকে বলা হচ্ছে আমাদের যেরকম ভারতের কেরালা স্টোরি রিলিজ হয়েছিল, এটাকে ইউরোপের কেরালা স্টোরি বলা হচ্ছে। ঠিক যেরকম ওয়েস্ট বেঙ্গলে কেরালা স্টোরি রিলিজ করতে দেওয়া হয়নি, দেখানো হয়নি, ঠিক ওরকম ইউরোপের কিছু কিছু দেশে, বিশেষ করে যার মধ্যে জার্মানি অন্যতম, আরো কিছু দেশে কিন্তু এই মুভিটাকে ব্যান করে দেওয়া হয়েছিল, দেখতে দেওয়া হয়নি। এই মুভি আর কিছুই না, এই মুভির মূল বিষয়বস্তু হচ্ছে মুসলিম ইললিগাল ইমিগ্রান্টস, ক্রিমিনালস এবং কিছু করাপ্ট অফিসিয়ালসদের উপরে। ঠিক, আর এটা কেন হঠাৎ করে এত আলোতে এসছে, এত লাইমলাইটে এসছে? কারণ এলন মাস্ক, যেই এলন মাস্ক বরাবরই উনি এই যে ইসলামিক র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে, উনি কি করেছেন, হঠাৎ করে 2 দিনের বা 3 দিনের জন্য এই মুভিটাকে নিয়ে নিজের অ্যাকাউন্টে ফ্রিতে আপলোড করে দিয়েছিলেন, সবাই যাতে এটা দেখতে পারে। আর এটা আর কিছুই না, এটা হচ্ছে ইউরোপের যে সিটিজেন তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করা এই ইসলামিক র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে। ভবিষ্যতে কিন্তু আমরা এরম ধরনের মুভি রিলিজ এবং এরম ধরনের ক্যাম্পেইন আরো অনেক দেখতে পাবো। সম্প্রতি আমরা অনেকেই শুনেছি যে ডেনমার্ক আজান কিন্তু ব্যান করে দিয়েছে। আজান মানে তাহলে ফাইনালি ডেনমার্কে আর কল ফর প্রেয়ার, ওই মাইকে আজান, এসব কিছুই আর শোনা যাবে না। এর আগে বুরখা, হিজাব এগুলো তো ব্যান করে দিয়েই ছিল। এই যে তো দেখা যাচ্ছে যে ইসলামাইজেশনের হাত থেকে রক্ষা করার জন্য বহু দেশ কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন ধরনের নতুন নতুন পলিসি, নিয়ম এগুলো আনছে। এই পুরো সমগ্র পৃথিবীতে ধীরে ধীরে যে অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, ইউরোপ কিন্তু তার থেকে কোনো আলাদা নয়। কারণ আমরা জানি ইউরোপের বহু দেশে, বিশেষ আর ইউকে লন্ডনে অবস্থা ভয়াবহ। এবারে আসি একটা ভীষণ ইন্টারেস্টিং কথায়, অনেকেই জানেন আবার অনেকেই কিন্তু জানেন না। পাকিস্তানের যে পাঞ্জাব গভর্নমেন্ট প্রায় 50 বিলিয়ন পাকিস্তানি রুপিজের একটা প্রজেক্ট লঞ্চ করেছে, যেই প্রজেক্টে পাকিস্তানের বিভিন্ন এলাকায় যেসব প্রি পার্টিশন, দেশভাগের আগে যে যার রাস্তাঘাটের নাম যেগুলো হিন্দু, শিখ, জৈন এই রাস্তাঘাটের নামে ছিল, সেগুলোকে কিন্তু আবার পুনরায় পরবর্তীকালে পার্টিশনের পর ইসলামিক নাম হয়ে গেছিল, সেগুলোকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেরকম ইসলামপুরকে কৃষ্ণানগর, বাবরি মসজিদ চককে জৈন মন্দির চক, মুস্তাফাবাদকে ধরমপুরা, সুন্নত নগরকে সন্ত নগর, আর রহমান স্ট্রিটকে রাম স্ট্রিট, এই সমস্ত কিছু চেঞ্জ করার পরিকল্পনা কিন্তু ওই প্রজেক্টের মাধ্যমে করা হয়েছে। এবারে আমাদের সকলের মনে হতেই পারে যে বাবা এটা কি করে সম্ভব, পাকিস্তানের কি তাই বলে সুমতি হলো নাকি? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বোঝাবো। এই যে আমাদের প্রধানমন্ত্রী বারে বারে ইউএই আর সৌদি যাতায়াত করেছেন, ইউএইর সাথে তো ভারতের বহুদিনেরই ভালো সম্পর্ক, সৌদি আরবের সাথে দিনে দিনে সম্পর্ক অনেক জোরালো হচ্ছে। প্রধানমন্ত্রী সৌদি আরবের প্রিন্সের সাথে সম্পর্ক এত বছর ধরে অনেক অনেক ভালো করেছেন। তারপরে যখনই দেখা গেছে এই সৌদি পাকিস্তানে যাতায়াত করছে, সৌদির প্রিন্স, অমনি আমাদের মাথাখালি কমিউনিস্টরা ওরা লাফালাফি করে নেচে উঠেছে, লেফটিস্ট বলুন বা সোশ্যালিস্ট বলুন, এরা মাথা লাফালাফি করে নেচে উঠেছে যে এই দেখো, খুব তো সৌদি সৌদি করছিল, সৌদি পিঠে ছোড়া মেরে এইবার আবার পাকিস্তানে যাচ্ছে। তো কতখানি মাথা খালি হলে, যাদের মাথা খালি তারাই তো কমিউনিজম করে। তো এর পেছনে কি, আজকে যে দেখা যাচ্ছে যে পাকিস্তান এই যে রাস্তা ধীরে ধীরে নামঘাট চেঞ্জ করছে, কে করাচ্ছে? করানো হচ্ছে তো সেই উপর মহল থেকেই। যা কিছু হয়, আজকে যে আমার এত পুরনো ভিডিও, এত কিছু আমি বুঝিয়েছি যে কিভাবে, আমি আবারও সেটা এক লাইনে রিপিট করব, সবার মাথায় কে পাকিস্তান তো একটা ভাড়াটে খাটা লেবার ছাড়া আর কিছুই নয়। সেই পাকিস্তানকে ভাড়ায় যেভাবে যা কাজ করানো হবে পাকিস্তান তাই করবে। সবার মাথার উপরে আমেরিকা, তার ডলার আর পেট্রো ডলার। ওই যে মিডিল ইস্ট নিজের অয়েল বিক্রি করে পেট্রো ডলার ইনকাম করতো, সেই পেট্রো ডলার দিয়ে মিডিল ইস্ট কি করেছিল, পুরো ভারতীয় উপমহাদেশকে র্যাডিকালাইজেশন করেছিল। আজকে সেই মিডিল ইস্টকে হাত ধরেই আবার সবকিছু রিভার্স হবে, আমি বারবার বুঝিয়েছি। তো এইবারে আপনারাই বুঝতে পারবেন, আপনারাই মিলিয়ে নেবেন যে কেন সৌদি প্রিন্স পাকিস্তানে যাতায়াত করছে, আর কেন ধীরে ধীরে পাকিস্তানের এত বড় বড় প্রজেক্ট আবার লঞ্চ হয়ে যাচ্ছে, যেখানে ইসলামিক নামকরণকে আবার চেঞ্জ করে যা জৈন, শিখ, হিন্দু যা যা নাম ছিল পার্টিশনের আগে, সেগুলোকে করে দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী দিনে তো পিওকে নিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাবো যা আমাদের হতবাক করে দেবে। আর পিওকে নিয়ে সুরাহা হয়ে গেলে, মানে সমাধান হয়ে গেলে, তারপরে তো পাকিস্তানের রাস্তায় আসতে তারা বাধ্যই, তাদের আর কোনো উপায়ই থাকবে না। সম্প্রতি কিন্তু সৌদি আরবিয়া এই পাকিস্তানকে, আবারও পাকিস্তানের মিলিটারিকে ভাড়া করেছে নিজেদের ডিফেন্সের এগ্রিমেন্টের যা যা কাজ ভারত ওয়েস্ট এশিয়ার মাধ্যমে পাকিস্তানকে দিয়ে করাবে, সেই সব কিছু কিন্তু এই ভাড়ায় খাটা পাকিস্তানিদের আবার কমপ্লিট করতে হবে। আর বেশি গভীরে এইসব ডিসকাশনের কোনো দরকার নেই, কারণ যা যা হতে থাকবে শুধু চোখ কান খুলে দেখতে হবে। এবারে আসি রিলিজিয়াস ফ্রিডম। এই যে সম্প্রতি আজকে বা কালকেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন
ভারতের ঐতিহ্য, যে কোনো দেশেরই ঐতিহ্যকে বজায় রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া, মানে ঐতিহ্য মানে অবশ্যই কালচার অ্যান্ড হেরিটেজ, তাকে বজায় রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু দেশের সরকারের কর্তব্য। প্রধানমন্ত্রী যেটা সবাইকে শেখান এবং সবাইকে বলেছেন, সেই কালচার হেরিটেজ হিসাবে ভারতের কালচার হেরিটেজ বা ঐতিহ্য যাই বলুন, সেটা কোনোদিনও ফরেন অরিজিন রিলিজিয়ান্সের কালচার ছিল না। আবারও রিপিট করব, ফরেন অরিজিন রিলিজিয়ান্সদের কালচার ভারতের নয়। ফরেন অরিজিন রিলিজিয়ান্স কারা? অবশ্যই আব্রাহামিকরা, যার মধ্যে খ্রিস্টান, ইসলাম এক্সেট্রা এক্সেট্রা আরো রয়েছে। তো সেই জায়গায় যখন এই ফরেন অরিজিন রিলিজিয়াসদের আমরা রিলিজিয়াস ফ্রিডম দিই, সেই রিলিজিয়াস ফ্রিডম কি? যে যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই যে ফরেন অরিজিন রিলিজিয়াস যারা যারা একটাই কনসেপ্টে বিশ্বাসী, বিলিভার্স আর নন বিলিভার্স। বিলিভ করো তো থাকো, তাদের হয়ে কথা বলো, তাদেরকে বিলিভ করো তবেই টিকে থাকো। যদি তুমি নন বিলিভার্স হও, তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে। তো বিলিভার্স নন বিলিভার্স এর কনসেপ্টে যারা চলেছে এবং যাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে পুরো পৃথিবীকে ইসলামাইজেশন করা, তারা যখন রিলিজিয়াস ফ্রিডম পায়, মানে রিলিজিয়াস ফ্রিডমের নামে সেই আলটিমেট লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি 1 থেকে 10 অব্দি 10টা স্টেপ থাকে, তার মধ্যে 1 থেকে 9 অব্দি আমরা কি করি? রিলিজিয়াস ফ্রিডমের নামে সেটাকে ইগনোর করে দিই। সেই 1 থেকে আমি ডক্টর অঙ্কিত স্যার একটা জিনিস বারবার বুঝিয়েছিলাম, ভিডিওতেও বুঝিয়েছি, লিখে পোস্ট করেও বুঝিয়েছি যে কিভাবে 90+5+5 এরা এক একটা জায়গায় পকেট বানায়, এক একটা জায়গা দখল করে। প্রথম 5% রিয়েল টেরোরিস্ট, যারা নামে টেরোরিস্ট কিন্তু লজিক্যালি কম, সব থেকে কম খতরনাক। কেন? কারণ তারা সামনে এসে বলছে আমি টেরোরিস্ট। পরের 5% ডেঞ্জারাস, যারকম শাহরুখ খানেরা দৌড়ে এসে ইন্টারভিউ দেয়, জেন্টলম্যান লাইক আজমাল কাসাব ওয়াজ অ্যারেস্টেড। তো এই শাহরুখ খানেরা হচ্ছে সেকেন্ড 5% যারা মোস্ট ডেঞ্জারাস। এরপরে হচ্ছে লাস্ট 90%, যখন টেরোরিজম ঘটিয়ে জায়গা খালি করা হবে, সবাই ভেগে যাবে, তখন ওদেরই 90% এসে সব দখল করবে, পকেট বানাবে। এটা আমি বারবার বুঝিয়েছিলাম। সেরকমই এইরকম রিলিজিয়াস, এই যে আলটিমেট লক্ষ্য যদি পৃথিবীকে ইসলামাইজেশন হয়, পুরো পৃথিবীকে, 1 থেকে 10 অব্দি স্টেপ থাকে, তার মধ্যে 1 থেকে 9 আমরা কি করি? ইগনোর করে দিই। কি না, ওদের রিলিজিয়াস ফ্রিডম, আমরা কেন মাথা গলাবো? সেটা গরু কেটে রাস্তায় রক্তে ভাসিয়ে দেওয়া হতে পারে, রাস্তা আটকে নামাজ পড়া হতে পারে, দিনের পর দিন রাস্তা আটকে। কিছু সব থেকে হাস্যকর, কমিউনিস্টরা আর কমিউনিজম ইনফ্লুয়েন্স, মানে কিভাবে কমিউনিস্টরা জেনারেশনের পর জেনারেশনকে ব্রেন ওয়াশ করেছে, যে এরকম মাথার লোকজনও কমেন্ট করতে দেখা যায় যে দুর্গাপুজোও তো রাস্তা আটকে হয়, তাহলে ওদের সঙ্গে অসুবিধাটা কোথায়? ওদের দিনের পর দিন রাস্তা দখল করে নামাজ পড়ার সাথে দুর্গাপূজার সেলিব্রেশন কি করে এক করে ফেলে কম্পেয়ার। এটা ব্রেন ওয়াশের ফল, যে বছরের একদিনের সেলিব্রেশন দুর্গাপুজো, একটা দুটো দিনের সেলিব্রেশন, তাও সেটা কখনোই রাস্তা আটকে হয় না, সেটা সেলিব্রেশন। তারপরে ভাষার উৎসব, সেটার সাথে কম্পেয়ার হয়ে গেল দিনের পর দিন মাইক বাজিয়ে বাজিয়ে। আমরা যদি পাঁচরতলার নামাজ আমাদের মুখস্থ নাও থাকে, আমাদেরকে মনে মনে করিয়ে দেওয়া হবে মাইক বাজিয়ে বাজিয়ে প্রত্যেক দিন, আর রাস্তা আটকে। তো এটার সঙ্গে কম্পেয়ার করে ফেলে, ব্রেন ওয়াশের ফল। তো যেটা বলছিলাম, তো 1 থেকে 9 অব্দি স্টেপ গুলো, যে গরু কেটে রাস্তা রক্তে ভাসিয়ে দেওয়া, রাস্তা আটকে নামাজ পড়ে, সমস্ত কিছু আমরা ইগনোর, উপেক্ষা করে দিই, যে ওদের রিলিজিয়াস ফ্রিডম, আমাদের কি দরকার কথা বলে, আমাদের তো কোনো কিছু ক্ষতি হচ্ছে না। 10 নম্বর স্টেপে এসে যেই মুহূর্তে কিছু ঘটছে, লাস্ট আলটিমেট ঘটনা ঘটছে, তখন আমরা বলবো ওরে বাবা দাঙ্গা লেগে গেছে, ওরে বাবা এই হয়েছে। রাত 1 রাতের মধ্যে সমস্ত কাশ্মীরিদের পালিয়ে যেতে হবে তাদের নিজের জায়গা ছেড়ে। আর একটা ভালো খবর, আপনারা অনেকেই হয়তো খবর রাখেন, যে প্রধানমন্ত্রী যবে থেকে এসছেন এই কতগুলো বছরে, তার 600 কাশ্মীরিকে, 600-র বেশি কাশ্মীরিকে তাদের নিজেদের সেই পুরনো জমি জায়গা বাড়ি কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। 600 কাশ্মীরি অলরেডি ফিরে গেছেন, মানে ফিরে পেয়েছেন। কেউ কেউ নিজের বাড়ি ভিজিট করেছেন, প্রপার্টি পেয়েছেন, ফিরে গেছেন। অনেককে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে আবারও তারা ওখানে গিয়ে বসবাস করা শুরু করে, নিজেদের ছোট ব্যবসা বাণিজ্য যা পারবে ওখানে গিয়ে সেটেল হতে, আবার স্টার্ট করতে। 600-র বেশি কাশ্মীরি পণ্ডিতকে তাদের প্রপার্টি ফিরিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে আরো হবে। তো 10 নম্বর স্টেপে যখন রাতোরাত এই ঘটনা ঘটে, যে মেরে ফেলো, কেটে ফেলো, তখন আমরা ভয় পেয়ে যাই, দাঙ্গা লেগে গেছে। অথচ দাঙ্গা কেন লেগেছে, হঠাৎ কি হলো, আমরা কিচ্ছু জানি না। যার প্র্যাকটিস কিন্তু ওই 1 থেকে 9 নম্বর স্টেপ অব্দি বহু বছর ধরে হয়েছে। এই প্র্যাকটিস কিভাবে হয়? আজকে ইউপিতে যোগীজি এনকাউন্টার করছেন একের পর এক, তাও ঘটনা থামছে না।
ওরা থামবে না। কেন? ওরা যখন বাড়িতে 4টে ছেলের জন্ম দেয়, ওদের 4টে ছেলের জন্ম দেওয়া মানেই হচ্ছে তাদের মধ্যে তারা দুটোকে তৈরি করবে, ছোট্ট থেকে বড় করবে, যে তোকে নন বিলিভারকে হত্যা করতে হবে। তার জন্য যদি তোকে এনকাউন্টার হতে হয় হয়ে যাবি, তোকে যদি বাকি জীবন জেলে কাটাতে হয় কাটাবি, কিন্তু তোর লক্ষ্য, তুই জন্মেছিস, তুই বড় হচ্ছিস একটাই লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে নন বিলিভারকে হত্যা করা। এবারে আমাদের ছেলেদের তো আমরা পারবো না, আমাদের ঘরে তো ছেলে হওয়া বন্ধই হয়ে গেছে। তার জন্য তো আর একটা দুটো যদি ছেলে ভুল করে হয়েও যায়, তারা যাতে কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী হতে পারে, তার তো সমগ্র রকম প্ল্যান প্রোগ্রাম করাই থাকে। তো আমাদের ছেলেকে আমরা এরকম ট্রেনিং দিতেও পারবো না। কিভাবে ট্রেনিং হয়? যত বয়স বাড়তে থাকবে, 5 বছর বয়সে একটা খরগোশকে হাতে দেওয়া হলো কাটার জন্য, তারপর যত ওর বয়স হতে থাকবে তত বড় বড় পশুকে হাতে দেওয়া হবে। গরু হচ্ছে একটা বড় ধরনের পশু, হাতে দেওয়া হলো। আলটিমেট ওই যে আমরা অন ফ্লোর বলি, এবারে তোমার ফ্লোরে যাওয়ার দিন। আলটিমেট যে কোনো একটা বাড়ির ছেলেকে, যে কোনো একটা কমিউনিটি থেকে, বাড়ি থেকে একটা নন বিলিভারকে, নন আব্রাহামিককে ধরো, টার্গেট করো, এবারে আজকে তোমার পরীক্ষার দিন, যাও একে ধরে কাটো। করে এটা হচ্ছে ওই ছোট ছোট পশু দিয়ে দিয়ে ছোটবেলা থেকে 5 বছর বয়সে খরগোশ, 10 বছর বয়সে হরিণ, 11 বছর বয়সে গরু কাটা দিয়ে প্র্যাকটিস করিয়ে করিয়ে আলটিমেট 15-16 বছর বয়সে যাও এবার তুমি ওকে ধরে মারো, কাটো, এটাই তোমার আলটিমেট। শুরু হয়ে গেল তোমার কাজের দিন। তো এই জিনিস আমরা আমাদের ঘরের ছেলেকে পারবো না। এই যে প্র্যাকটিস চলছিল 5 বছর থেকে 15 অবধি, আমরা ওটাকে রিলিজিয়াস ফ্রিডমের নামে ইগনোর করে দিয়েছি। যাই হোক, অনেক কিছু বলা হয়ে গেল। প্রধানমন্ত্রী যে ইন্দোনেশিয়া ভিজিট করেছেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিওপলিটিক্সের আগামী দিনের বিচারে, আগামী দিনের যা যা দেখতে পাবো তার হিসাবে সেই নিয়ে আমি ভিডিও করব, যে কেন, কি হয়েছে, কেন হলো, কেন গেলেন, আর কেন এতটা ইম্পর্টেন্স রাখে।